Cut it. Love you, Ira. Brilliant. What an amazing performance, Ira. আর একটা টেক করে দাও আমার জন্য। হ্যালো মিস্টার পারফেকশন, তোমার এই আরেকটা টেক না কখনো শেষ ইরা, হয় তুমি না। আমার ইন্সপিরেশন। তোমার প্রত্যেকটা শটে একটা নতুন গল্প খুঁজে পাই। প্লিজ আর একটা শট দিয়ে দাও। চলো, রেডি, লেটস গো। এই ডিরেক্টরটা একটু বেশি ক্লোজ হচ্ছে আমার ফিয়ান্সের সাথে। আরমান কতটা পজিটিভ তাই না? সারাক্ষণ ইরাকে দেখার জন্য সেটে চলে আসে। হ্যাঁ, ও তো অ্যাক্ট্রেস, একটু তো বিশ্বাস করাই উচিত। আমি তো শুনেছি মারধরও করে নাকি। অ্যাকচুয়ালি আরমানের ইরার ফিল্মে কাজ করাটা পছন্দ নয়। বেচারি, আমার তো এটা মনে হয় যে ওর কেরিয়ার শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। এই যে স্যার, দেখি স্ক্রিপ্টটা দেখি। ওই এই তো বানি ম্যাম, তাই না? ঠিক আছে। এখানে কি করছে? খুব রেগে আছেন মনে হচ্ছে। এই রোলটা প্রথমে বানি ম্যাম পেয়েছিল, জানি না প্রোডিউসারের কি হলো, যে পরে ইরাকে কাস্ট করলো। আমার কিন্তু মনে হচ্ছে বড় ঝামেলা হবে এবার। স্পটলাইট যত এনজয় করার না ইরা, এখনই করে নাও। কিন্তু মনে রেখো, আসল ড্রামা না এখন শুরু হয়েছে। তুমি আমার রোল কেড়ে নিয়েছো, তাই তো? এবার তুমি দেখবে আমি তোমার সাথে কি করি। ইরা প্লিজ ওপেন দ্য ডোর। সাচি, তুমি আমাকে ফোন করে এখানে ডাকলে কেন? গড আরমান, তুমি চলে আরে এসেছো। সবকিছু ঠিক আছে আমি তো? কখন থেকে নক করছি কিন্তু ইরা দরজাই খুলছে না। ওয়াচম্যানও ইন্টারকম থেকে ট্রাই করেছে কিন্তু কোনো রেসপন্স নেই। হ্যাঁ স্যার, ইরা ম্যাম ইন্টারকমে কোনো উত্তর দিচ্ছে না। এটা প্রথমবার হলো। আরে তুমি এত টেনশন করছো কেন? এটাও হতে পারে কাজের জন্য বাইরে গেছে। এক সেকেন্ড, তোমার কাছে ইরার রুমের স্পেয়ার কিস আছে তাই না? হ্যাঁ, অফ কোর্স ওকে, আছে। তাড়াতাড়ি দরজা খোলো। ইরা, ইরা ইরা, ইরা ইরা, ইরা! খুবই কষ্ট হয় ভাই যখন কেউ এইভাবে সুইসাইড করে। হ্যাঁ অভিজিৎ, জীবনে এমন কোনো লড়াই নেই যেটা মানুষ লড়তে পারে না, কিন্তু কিছু মানুষ সময়ের আগেই হার মেনে নেয়। সেটাই তো, লোকেরা ভুলে যায় যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমাদের সবাইকে লড়তে হয়। আচ্ছা, আপনি জয়পুরে থাকেন তাই তো? তাহলে আপনি হঠাৎ করে এখানে কেন এসেছেন? 2 মাসের মধ্যে আমাদের বিয়ে হতো স্যার, সেই জন্যই আমরা সাচিকে হেল্প করার জন্য ডেকেছিলাম। এরা কি কোনো বিষয় নিয়ে চিন্তিত ছিল? কারণ এখানে কোনো সুইসাইড নোট তো পাওয়া যায়নি। না স্যার, ও তো খুব খুশি ছিল যে একটা বড় ফিল্মে ক্যারেক্টার পেয়েছিল, যেটা ওর কাছে স্বপ্নের মতো। তাহলে এরকম কেন করবে? স্যার, ইরা সুইসাইড করেনি, ওকে মার্ডার করা হয়েছে। আপনার এটা কেন মনে হচ্ছে উনি মার্ডার হয়েছে? কারণ ও কিছুদিন থেকে খুব চিন্তিত ছিল। যেদিন থেকে ওই ক্যারেক্টারটা পেয়েছিল ও ইরাকে হুমকি দিচ্ছিল। কে? বানি। ওই নিশ্চয়ই মার্ডারটা করেছে। এই বানিটা কে? ইরার রাইভাল। যে রোলটা ইরা পেয়েছিল সেটা বানির পাওয়ার কথা ছিল। আর 2 দিন আগে যখন ইরা এই রোলটা পেল তখন বানি প্রোডিউসারের অফিসে গিয়ে খুব বড় ঝামেলা করেছিল স্যার। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো এই ব্যাপারটা খুবই কমন। কোনো একজন অ্যাক্টরের রোল অন্য একজন করে দেয়, এটা কি এমন বড় ব্যাপার? হ্যাঁ, কিন্তু কাউকে হুমকি দেওয়া জীবন নেওয়ার মধ্যে পার্থক্য আছে। ইরা আমাকে বলেছিল যে যখন ও এই রোলটা পেল বানি ওকে বলেছিল ও কিছু করে ফেলবে, না হলে আপনারাই বলুন। ওর বিয়ে হতে চলেছিল আর ও এত বড় প্রজেক্ট পেয়েছিল, ও এত খুশি ছিল। ও সুইসাইড কেন করবে? ও করেনি সুইসাইড, বানি ওকে মেরে ফেলেছে। আমি বলছি স্যার, ওই ইরাকে মেরেছে। স্যার, হ্যাঁ গার্গী, এই দেখুন স্যার, এখানে রক্ত জমে আছে। কেউ হয়তো জোরে চেপে ধরেছিল হাতটা। আর এখানেও কিছু তো হয়েছিল এখানে।
মিস্টার আরমান, হীরার হাতে আমরা একটা আঘাতের চিহ্ন দেখেছি। সেই ব্যাপারে আপনি জানেন কিছু? কিরকম আঘাত স্যার? আমি তো এর ব্যাপারে কিচ্ছু জানি না। আচ্ছা, ফ্ল্যাটের এক্সপায়ার চাবি আছে না আপনার কাছে? হ্যাঁ, আরমানের কাছে ইরার ফ্ল্যাটের স্পেয়ার কেস থাকে। হ্যাঁ স্যার, আমার কাছেই আছে। দেখান। শেষবার কবে দেখা হয়েছিল আপনাদের? স্যার, কালকে আমার আর ইরার একসাথে ডিনার করার কথা ছিল, কিন্তু ও বললো যে ওর শরীরটা ভালো লাগছে না। তারপর আমি ওর জন্য স্যুপ বানিয়ে এখান থেকে চলে গিয়েছিলাম স্যার। স্যার, এটা সুইসাইড কিনা এখনই বলা খুব মুশকিল। কিছু বিষয় এমন আছে যেগুলো ম্যাচ করছে না। মানে? স্যার, এক নজরে এটাকে দেখলে সুইসাইডই মনে হয়, কিন্তু কিছু বিষয় এমন আছে যা এই থিওরিটাকে চ্যালেঞ্জ করছে। যেমন? স্যার, যেমন এই ধরুন, ইরার এই ইনার এলবোতে ডিপ মার্ক আছে। মনে হচ্ছে যেন কেউ জোরে চেপে ধরেছিল। এরকম চিহ্ন আপনা আপনি হয় না। এই ডিপ মার্ক হলো কেউ ফোর্সফুলি চেপে ধরার প্রমাণ। আর কোনো আঘাত আছে? হ্যাঁ স্যার, এই দেখুন স্যার। স্যার, মাথার পেছনে এই ট্রায়াঙ্গুলার ভোন্ড আছে, সঙ্গে ড্রাইড ব্লাড। খুব গভীর আঘাত। ইয়েস স্যার, এই আঘাত 4 থেকে 5 দিন পুরনো, যেন কেউ কোনো একটা শার্প অবজেক্ট দিয়ে আঘাত করেছে। 4 দিন আগে? মানে সিনেমাতে রোল পাওয়ার আগের কথা? মানে কেউ অনেক আগে থেকে ইরার পিছনে পড়েছিল। ক্রাইম সিন থেকে কিছু পেলে? স্যার, যে চেয়ারে উঠে ইরা সুইসাইড করার চেষ্টা করেছিল তাতে 2টো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, একটা ইরার আর একটা আরমানের। আরমান? কি আরমান কি বলছিল? স্যার, ও বলছিল যে স্যুপ তৈরি করার সময় চেয়ারে হাত লেগেছিল। আচ্ছা, ওর উপর নজর রেখেছি আমরা, এখনো আমাদের প্রাইম সাসপেক্ট। আর বানির ব্যাপারে কিছু জানতে পেরেছি স্যার। কি? বানি একটা ফিল্মে লিড রোল করছিল, আর ওই রোলটা পরে ইরা পেয়ে যায়। এবার ইরা চলে যাওয়ার পরে খুব সহজেই বানি আবার ওই রোলটা পেয়ে যায়। খুব তাড়াতাড়ি রোল পেয়ে গেছে। এ তো দেখছি প্লেনের থেকেও স্পিডি। এই বানির বিষয়ে খোঁজ নাও, সাথে আরমান আর সাথী দুজনকে বিউরোতে নিয়ে এসো। দেখি। আরমান, ইরার মাথার ওপরে যে গভীর আঘাতটা লেগেছে সেটা কোনো ধারালো অস্ত্র দিয়ে করা হয়েছে। এই ব্যাপারে তুমি কিছু বলতে পারবে? না স্যার, আমি দিব্যি দিয়ে বলছি, এর ব্যাপারে কিচ্ছু জানি না। তুমি ওর ফিয়ন্সে ছিলে, তাও তুমি ওর কষ্ট বুঝতে পারোনি? সব আমারই ভুল স্যার। ও কিছুদিন ধরে না আমার থেকে অনেক দূরে দূরে থাকছিল। এমন মনে হচ্ছিল যে ও আমার থেকে কিছু লুকাচ্ছে স্যার। এমন বিহেভ করছিল যেন সবকিছু ঠিকঠাকই আছে। আমার মনে হচ্ছিল আমাদের এঙ্গেজমেন্ট নিয়ে ও খুশি নেই। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম স্যার, কিন্তু আমাকে কোনো উত্তর দেয়নি। তারপর আমি আর কোনো জিজ্ঞেসই করিনি স্যার। আচ্ছা, তার মানে তুমি ভেবে নিয়েছিলে যে এর থেকে বেশি জিজ্ঞেস করলে ও বিয়েটা ভেঙে দেবে, তাই তো? হ্যাঁ স্যার, ও খুব সুন্দরী ছিল, এতটা সাকসেসফুল ছিল, আমার মনে হচ্ছিল আমার থেকেও আরো বেটার কাউকে পেয়ে যাবে ও। ওর বিহেভিয়ারে এই পরিবর্তন তুমি কবে দেখেছিলে? ওই 3-4 দিন আগে ওকে আমি অনেক জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু ও আমাকে কিচ্ছু বলেনি। আমি জিজ্ঞেস করাতে ও কাঁদতে শুরু করে। সেই রাতেও আমি ওকে জিজ্ঞেস করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরে ও কিচ্ছু বলেনি। তারপর আমি ওকে ডিস্টার্ব করে ছেড়ে দিয়েছিলাম স্যার, তাই আমি চুপ হয়ে যাই। হ্যাঁ, আমিও যখন ওকে ফোন করতাম ও খুব চুপচাপ থাকতো, তাই আমি প্ল্যানের এত আগেই মুম্বাই চলে এসেছি। আমার মনে হচ্ছিল যে কিছু একটা গন্ডগোল আছে। এটা কি ফিল্মের স্ট্রেসের কারণ হতে পারে? না স্যার, ও খুব ভালো করে জানতো কি করে প্রেশার হ্যান্ডেল করতে হয়। ও খুব অ্যাম্বিশিয়াস মেয়ে ছিল আর সব চ্যালেঞ্জ খুব সুন্দর অ্যাকসেপ্ট করতো। প্রেশার আর স্ট্রেসের এখানে কোনো প্রশ্নই আসছে না স্যার। যদি কোনো স্ট্রেস বা প্রেশার না থাকে তাহলে নিশ্চয়ই কিছু লুকোচ্ছিল, আর এটা ওর মৃত্যুর কারণও হতে পারে। স্যার, আমাদের ইরার সমস্ত মোমেন্টস চেক করতে হবে। ওর ফোন রেকর্ডস, সিসিটিভি ফুটেজ, ক্যাব লগস, বিল্ডিং এন্ট্রি, সব কিছু। সত্যি যদি আমি ওকে একটু বোঝাতে পারতাম তাহলেও আজকে বেঁচে থাকতো। আরমান, ইরার মাথায় ওই আঘাতটা এমনি এমনি লাগেনি, এমনকি ওর মৃত্যু বিনা কারণে হয়নি। আমরা ঠিক খুঁজে বের করব কি লুকোনো হচ্ছে। স্যার, বানির শুট লোকেশন পাওয়া গেছে। সিন 10, শট 1, টেক 4, অ্যাকশন। কাট 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 কাট, শর্টকাট। আরে কে কাট বললো? এরা কারা?
আমার শটটা নষ্ট করে দিলেন। কিছুক্ষণের জন্য আপনি একটু বিশ্রাম করুন। সিআইডি থেকে এসেছি। আমরা বাণীর সঙ্গে কথা বলতে এসেছি ইরার মৃত্যুর ব্যাপারে। আমি কিচ্ছু করিনি। আমি জানতাম এসব হতে চলেছে। আমাকে আপনারা ফাঁসাবেন না। আপনারা আমাকে সন্দেহ করছেন কারণ এক সপ্তাহ আগে ও আমার রোল কেড়ে নিয়েছিল আর ইরাকে আমি রিপ্লেস করেছি, তাই তো? এই কারণেই তো আমরা জানতে পেরেছি যে তুমি ইরাকে হুমকি দিয়েছিলে। এটা কি সত্যি? না, আমি এরকম কিছু করিনি। শুনুন, কিছু মনে না থাকলে আমরা আছি তো মনে করানোর জন্য। হ্যাঁ, আমি ওকে কল করেছিলাম। কল করে ওকে কি বলেছিলে? এটাই যে ও কেন আমাকে রিপ্লেস করেছিল, কিন্তু সত্যি বলছি স্যার, আমি ওর কোনো রকম ক্ষতি করিনি। তো আপনার মনে হয় যে ইরা আপনার কাছ থেকে ওই রোলটা চালাকি করে কেড়ে নেয়? প্রত্যেকে জানে ওর কানেকশনসের ব্যাপারে। আর কি বলেছিলে ইরাকে? আমি শুধু ওর উপর চিৎকার করেছিলাম, দোষ দিয়েছিলাম, আর কিচ্ছু না। না আমি ওর বাড়ি গেছি আর না আমি ওর কোনো ক্ষতি করেছি। কিন্তু তুমি ওকে হুমকি দিয়েছিলে। স্যার, আমি ইমোশনাল ছিলাম, বলে ফেলেছিলাম। বলেছিলাম যে ও এটা করার জন্য উপযুক্ত শাস্তি পাবে, কিন্তু এটা কোনো হুমকি নাকি? অনেক সময় কথাতে অনেক কিছু হয়ে যায় বাণী দেবী, আর বিশেষ করে তখন যখন সামনের মানুষটার মানসিক পরিস্থিতি ঠিক না থাকে। আপনার জন্যই শেষ পর্যন্ত ও মারা গেছে। আমি ওর অবস্থার ব্যাপারে কিচ্ছু জানতাম না। যদি জানতাম তাহলে, কিন্তু হয়তো স্যার আপনি ভুল দিকে ভাবছেন। তার মানে শুনেছি যে ইরা আর আরমানের মধ্যে কিছু একটা সমস্যা চলছিল। কি? ওদের দুজনে তো 2 মাস পরেই বিয়ে ছিল। ম্যাম, 2 মাসে অনেক কিছু বদলে যেতে পারে। স্যার, বাণীর কথাবার্তা খুব একটা ক্লিয়ার নয়, তবে একটা ইন্টারেস্টিং কথা বলেছে। এই ইরা আর আরমান দুজনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। হতে পারে এই ইরা নাটক করছে নিজেকে সৎ এস্টাবলিশ করার জন্য। না স্যার, আমরা ইরার সমস্ত বন্ধু বান্ধব আর ওর কোয়ার্টার্সদের সঙ্গে কথা বলেছি। ওদেরও একই বক্তব্য যে ইরা আর আরমানের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, ঝামেলা হতো খুব। স্যার, অ্যাকচুয়ালি আরমান চাইতো না যে ইরা বিয়ের পরে কাজ করুক, কিন্তু ইরা খুবই অ্যাম্বিশিয়াস ছিল। ও বিয়ের পরেও অ্যাক্টিং করতে চেয়েছিল। আরও একটা কথা জানতে পেরেছি স্যার, যে ইরা অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। ও, আর এটা তো খুব ভালো একটা মোটিভ কাউকে মারার জন্য। আরমান জানতে পেরে গিয়েছিল আর তাই রাগের মাথায় ও ইরাকে খুন করে দেয়। হ্যাঁ, আরমানের কাছে তো ইরার বাড়ির চাবিও ছিল। হতে পারে ওদের নিজেদের মধ্যে ঝামেলাও হয় আর রাগের মাথায় আরমান ওকে মেরে ফেলে। আর এমন নাটক করে যে যেন ইরা কিছু লুকোচ্ছে, যাতে আমরা মনে করি ও সুইসাইড করেছে। হতে পারে, হতে পারে। ইরার লাস্ট মোমেন্টটা দেখো। স্যার, ইরা একটা ফুড ডেলিভারি অ্যাপ ইউজ করতো, কুইক নামের। আর ওই অ্যাপ থেকে ও প্রায় রোজই খাবার অর্ডার করতো। তো কোথায়, নিজের বাড়িতে? না স্যার, না নিজের বাড়িতে না আরমানের বাড়িতে। ওই অ্যাপে একটা অ্যাড্রেস সেভ আছে, বি হোম নামে। বি হোম? এই বিটা আবার কে? স্যার, সেটা তো আমি জানি না, কিন্তু ইরা শেষবার ওখানে গিয়েছিল 25শে মে, আচ্ছা, মারা যাওয়ার ঠিক 4 দিন আগে। হতে পারে এই লোকটা সেই যার সঙ্গে ইরার অ্যাফেয়ার ছিল। আর আরমান যদি এই কথাটা জানতে পারতো তাহলে খুব স্ট্রং মোটিভ ছিল ইরাকে মারার। 25শে মে, বেশি দিন হয়তো হয়নি। আরমান তো ওই দিনের কথাই বলেছিল যে ইরা বদলে গেছে। বি হোম, ওই বিয়ের সঙ্গে দেখা করতে হবে, মিস্টার বি। হ্যাঁ স্যার, আমি হচ্ছি ব্রিজেশ, ইরার বন্ধু ছিলাম আর সাথে কলিগো। তাহলে ইরা এখানে প্রত্যেকদিন খাবারের অর্ডার কেন দিত? স্যার, আমরা একটা ফিল্মের প্রজেক্টে কাজ করছিলাম। ও এখানেই আসতো, ডিসকাশন অনেকক্ষণ ধরে চলতো, তাই এখানেই খাবার অর্ডার করে নিতাম। কিন্তু স্যার, গত 4 দিন ধরে ও এখানে আসেনি। আচ্ছা, আপনাদের মধ্যে প্রফেশনাল রিলেশন ছিল না অন্য কিছুও? না স্যার, শুধু প্রফেশনাল রিলেশনই ছিল। সত্যি বলছি, ওর মৃত্যুর খবর পেয়ে আমিও ভীষণভাবে কষ্ট পেয়েছি। স্যার, ও খুব ট্যালেন্টেড ছিল, অনেক দূর এগোতো। আপনি বলছিলেন যে আপনারা দুজনে একটা ফিল্ম প্রজেক্টে কাজ করছিলেন, সেটা কমপ্লিট? না স্যার, মানে এখনো কিছু কাজ বাকি ছিল। কাজ বাকি ছিল যখন ও এখানে আসা ছেড়ে দিয়েছিল কেন 3-4 দিন আগে? ব্রিজেশ, হ্যাঁ, এখানে একটা ফ্রেম থাকার কথা না? এখানের ফ্রেমটা গেল কোথায়? হ্যাঁ স্যার, ওই
আসলে পেন্টিংটা নিচে পড়ে গেছিল আর ফ্রেমটা নষ্ট হয়ে গেছিল, কাঁচ ভেঙে গেছিল, তাই আমি ফেলে দিয়েছিলাম। পুরবি এই ইরার হাইট কত ছিল? 5 ফিট 5 ইঞ্চি। 5 ফুট 5 ইঞ্চি। আর তোমার হাইট কত? 5-6। 1 মিনিট একটু এদিকে এসো প্লিজ। এখানটায় দাঁড়াও তো তুমি। ইন্টারেস্টিং। ইরার হাইট অনুযায়ী ওর মাথা একদমই ফ্রেমের কোণেই থাকার কথা। আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ওর মাথায় যে আঘাতটা লেগেছিল সেটা কোনো শার্প অবজেক্ট দিয়ে লেগেছে, আর ওই আঘাতটাও 4-5 দিনের পুরনো। 4-5 দিন আগে থেকে ইরা এখানে আসা বন্ধ করে দিয়েছিল, তাই না? বস, এখানে কিছু একটা হয়েছে। ইরার মাথায় আঘাত লাগলো আর এই ফ্রেমটা ভেঙে গেল। কি? হ্যাঁ স্যার, আমার আর ইরার 4 দিন আগে এখানে ঝগড়া হয়েছিল বড় একটা ইস্যু নিয়ে। আমি ব্যাংকের থেকে কনফার্ম করেছি, পুরো 3 কোটি উধাও হয়ে গেছে আমার। উধাও হয়ে গেছে মানেটা কি? ওটা আমাদের ড্রিম প্রজেক্ট ছিল, আর তুমি তো অ্যাকাউন্টস ম্যানেজ করছিলে। হ্যাঁ, কিন্তু আমি এটা বুঝতেও পারলাম না যে এটা কখন হলো। আমি নিজেই শক। আই এম সো সরি। এখন সরি বলছো তুমি? সরি বলছো? 3 কোটি টাকা ইরা, আমাদের ড্রিম প্রজেক্ট, কত কষ্ট করছিলাম, আর বলছো উধাও হয়ে গেছে। স্যার সত্যি বলছি, আমি ওকে হার্ট করতে চাইনি, সবকিছু হঠাৎ করে হয়ে গেল। আর স্যার তারপর থেকে আমি ইরাকে আর কোনোদিনও দেখিনি। স্যার, দ্য ভ্যানিশিং হাবের পিচ টেক এরা প্রত্যেকটা সিনে ব্রেকডাউন করেছিল। এই দেখুন স্যার, বাজেট এস্টিমেট, ইভেন ইন্টারন্যাশনাল ফিল্ম টার্গেট ছিল। ব্রিজেশ ঠিকই বলছিল স্যার, এরা সব কিছু প্ল্যান করে রেখেছিল। আরমান, এই ভ্যানিশিং হাফ প্রজেক্টের ব্যাপারে তুমি কিছু জানতে? না স্যার, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। ও তোমাকে বলেনি কারণ ও ভেবেছিল যে জানলে তুমি রেগে যাবে, কিন্তু ও এই প্রজেক্টটা নিয়ে খুব এক্সাইটেড ছিল। আরে আমি কেন রাগ করবো ওর উপর? কারণ ওর মনে হতো যে তুমি ওকে সাপোর্ট করবে না। আর ওই 3 কোটি টাকা, সেটার কি হলো? সেটার ব্যাপারে তুমি কিছু জানতে না? না স্যার, সত্যি আমি এই টাকার ব্যাপারে কিচ্ছু জানি না। তাহলে ওই 3 কোটি টাকা গেল কোথায়? সেটার হিসেব কে দেবে? আচ্ছা, এমনটা আবার নয় তো যে 3 কোটি টাকা ইরা ইউজ করে নিয়েছিল? হতে পারে। ও যে লাইফস্টাইল লিড করতো, এই এত বড় বাড়ি, রেন্টে, ইএমআইতে গাড়ি, সবই হতে পারে। আর এটাও হতে পারে যে টাকাটাও কাউকে দিয়ে দিয়েছে, কিংবা কেউ ওর কাছ থেকে টাকাটা চুরি করে নিয়েছে। আর টাকা ফেরত দিতে পারেনি, সেই প্রেশারের জন্যে সুইসাইড করে নিয়েছে। কিন্তু এই আরমান আর ব্রিজেশকে, দুজনকে তো পুরোপুরি ছেড়ে দেওয়া যাবে না। ব্রিজেশের সব থেকে বেশি ক্ষতি হয়েছে, অনেক কিছু করতে পারতো। স্যার, স্যার ওই টাকাটা যার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল তার খোঁজ পেয়েছি। কোনো ধনরাজ কুমার স্যার। ধনরাজ কুমার? দেখো তো। আপনারা কোনো ধনরাজ কুমারকে চেনেন? না স্যার, ইনি কি? আমি কিন্তু চিনি না স্যার। না, আমিও চিনি না। স্যার, ইরার ফোনে ধনরাজ কুমারের কোনো কন্ট্যাক্ট নেই, না মেসেজেস না ইমেলস, কিচ্ছু না। তাহলে এই ধনরাজ কুমারই আমাদের মিসিং সূত্র। এর ব্যাপারে ভালো করে খোঁজ নিতে হবে। স্যার, হ্যাঁ স্যার, ধনরাজের অ্যাকাউন্ট ওয়েস্ট বেঙ্গলের একটা রুরাল ব্রাঞ্চে খোলা হয়েছিল। এই দেখুন। এই নামটা নকল মনে হচ্ছে, অ্যাকাউন্টটাও নকল হতে পারে। স্যার অ্যাকাউন্টটা খোলার পরের দিনে অ্যাকাউন্টটা ক্লোজ করে দেওয়া হয়। রাতারাতি 3 কোটি টাকা ট্রান্সফার হয়ে যায় ওভারসি, হংকংয়ে। আর এই টাকাগুলো কি করে ট্রান্সফার হয়? স্যার, অনলাইন ট্রানজাকশনে ভোর 4:40 25 মে। আর অ্যাকাউন্ট খোলার জন্য যে আইডি ইউজ হয়েছিল সেটা ফেক আইডি ছিল স্যার।
অ্যাকাউন্টটা নকল, নামও নকল। এটা তো ক্লাসিক প্ল্যান, টাকা উধাও করার। আর বেচারি ইরা ওদের জালে ফেঁসে যায়। ইরার ফোনটা চেক করতে হবে। যখন ও ফোন ইউজ করতো, কোন ওয়েবসাইট আর কোন অ্যাপ ইউজ করতো, আর কোন লিঙ্কে ও ক্লিক করেছে, সবকিছুর হিস্ট্রি নিশ্চয়ই পাবো। পূর্বে 25শে মে সকাল 4:40 ইরার ফোনে কি অ্যাক্টিভিটি হয়েছিল সেটা খোঁজ নাও। স্যার, হ্যাঁ, স্যার ইরার ফোনে ডেটা থেকে দেখতে পাচ্ছি যে 25শে মে ভোর 4:30 সময় ও কোনো সাসপিসিয়াস লিঙ্কে ক্লিক করেছিল। এ দেখুন। 4:30, তার মানে 4:40 পুরো অ্যাকাউন্ট খালি হওয়ার 10 মিনিট আগে। আর সেই দিনই ও ব্রিজেশকে সবকিছু বলেও দিয়েছিল। আর স্যার 4:20 সময় একটা আননোন নাম্বার থেকে ফোনও এসেছিল ওর কাছে। দেখো, প্রথমে 4:20 সময় কল, ঠিক 10 মিনিট বাদেই একটা লিঙ্ক, আর ঠিক তার 10 মিনিট বাদেই 4:40 পুরো অ্যাকাউন্ট খালি। এটা তো একদম ওয়েল প্ল্যান স্ক্যাম স্যার। স্ক্যাম। পূর্বে একটা কাজ করো, টেলিকম ডেটা বের করো, আমি ওর সম্পূর্ণ কল রেকর্ড চাই। যদি ওই রেকর্ডিংয়ে কোনো ভয়েস শুনতে পাই, তাহলে ইরার খুনির মুখটা আমরা সহজেই দেখতে পাবো। স্যার, টেলিকম কোম্পানির একটা রেকর্ডিং পেয়েছি। হ্যালো, কে বলছেন? ইরা, আমি রবি। আমি একটু সমস্যায় আছি। রবি, আমি তোমার ভয়েস পরিষ্কার শুনতে পাচ্ছি না। কি হয়েছে? সব ঠিক আছে তো? আই এম সরি, আমি এত রাতে কল করলাম। পুলিশ আমাকে অ্যারেস্ট করেছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং কেসে। ওয়ালেট আর ফোন আমি বাড়িতেই ফেলে এসেছি। বাড়িতে ফোন করতে পারবো না, তাই তোমাকেই কল করছি। 10,000 টাকা ফাইন না দিতে পারলে ওরা আমাকে ছাড়বে না। আমি পুলিশের ফোন থেকেই ফোন করছি তোমাকে। প্লিজ, তুমি কি টাকা পাঠাতে পারবে? আমি কাল সকালেই তোমাকে দিয়ে দেবো। তোমাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি, প্লিজ পে করে দাও। ঠিক আছে, লিংক পাঠাও। থ্যাংক ইউ ইরা, আমাকে সাহায্য করার জন্য। নাহলে ওরা আমাকে অ্যারেস্ট করে নিত। ইরা রবিকে খুব ভালো করেই চিনত। সেই জন্য কিছু জিজ্ঞেস না করেই ওকে সাহায্য করেছে। আর এটাও হতে পারে রবি স্ক্যামের একটা অংশ। একটা ব্যাপার পরিষ্কার যে ও ইরার বিশ্বাসের অসৎ ব্যবহার করেছে। ওই রবির সঙ্গে কথা বলতে হবে। ওই রবির কাছে যাও। স্যার, স্যার, সাঁচি বলেছিল রবি ইরার নাকি জয়পুরের বয়ফ্রেন্ড। অনেক বছর আগে ওদের ব্রেকআপ হয়ে গেছিল, কিন্তু কেউ জানতো না যে ওরা এখনো কন্ট্যাক্টে রয়েছে। আর স্যার, ইরার ফোনে ওনার নাম রবি যে নামে সেভ করা ছিল। আচ্ছা, এটা কি সেই লোকটা যার ব্যাপারে বানি বলেছিল? হতে পারে ইরা আর আরমান, এদের দুজনের মধ্যে কিছু একটা গন্ডগোল ছিল। হতে পারে। সব থেকে অদ্ভুত ব্যাপার, ও রেক্সের কন্ট্যাক্টে ছিল এই কথাটা না ওর ফিয়ন্সেকে বলেছিল আর না ওর বোন সাঁচিকে। কিছু তো ব্যাপার আছে যা ও লুকোচ্ছিল। পুরবি, এক কাজ করো, বিল্ডিংয়ে যতগুলো সিসিটিভি রয়েছে তার ফুটেজ চেক করো। ততক্ষণ আমরা দেখা করে আসি এই রবি জির সঙ্গে। ইয়েস, আপনারা কে? আপনার সঙ্গে ইরার ব্যাপারে কিছু কথা বলার ছিল। সরি, আমি কোনো ইরাকে চিনি না। সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? স্যার, আমার ওয়াইফ আছে ভেতরে, কিচেনে কাজ করছে। আচ্ছা, ও আমার কিছু পুরনো বন্ধু এসছেন। নমস্কার। 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 একটু চা করে দেবে প্লিজ? হ্যাঁ, করে দিচ্ছি, বসুন। না, ঠিক আছে, থ্যাংক ইউ। কি হয়েছে স্যার? কি ব্যাপার বলুন না স্যার। ইরার ব্যাপারে জানে তোমার ওয়াইফ? হ্যাঁ জানে, কিন্তু সেসব তো বহু পুরনো কথা। এখন আমার পার্সোনাল লাইফে আপনারা কেন সমস্যা তৈরি করছেন? কাজটাই তুমি এমন করেছো, আমরা কি করব? 25শে মে ঠিক ভোর 4:20 তুমি ইরাকে ফোন করেছিলে। ওকে তুমি বলেছিলে যে তোমাকে নাকি পুলিশ ধরেছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেসে, আর ফাইন দেওয়ার জন্য তুমি নাকি ওকে একটা লিঙ্ক পাঠিয়েছিলে, মনে পড়ছে? 25শে মে? স্যার, ওই রাতে তো আমি বাড়িতেই ছিলাম, আমি কোথাও যাইনি স্যার। এদিকে এসো, 1 মিনিট, এদিকে এসো, এদিকে।
এটা শোনো। হ্যালো, কে বলছেন? ইরা, আমি রবি। আমি একটু সমস্যায় আছি। স্যার এটা আমার গলার আওয়াজ নয়। তোমার গলার আওয়াজ নয়? না স্যার। তাহলে কার আওয়াজ? তোমার উপর ভরসা করে ইরা ওই লিঙ্কে ক্লিক করেছিল, সেই কারণে ওর ব্যাংক থেকে 3 কোটি টাকা উধাও হয়ে গেছে। আমি সত্যি বলছি স্যার, এটা আমার গলার আওয়াজ নয়। আমি বাড়িতেই ছিলাম, আমি কিচ্ছু করিনি স্যার। আচ্ছা, তোমার বউকে জিজ্ঞেস করি। না স্যার। বৌদি 1 মিনিট। স্যার আমাদের বিল্ডিংয়ে সিসিটিভি আছে, আপনি চাইলে সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। ফুটেজ তো আমরা চেক করছি। স্যার, সে সিসিটিভি ফুটেজ চেক করেছি। সেই রাতে রবি বাড়ি থেকে বেরোয়নি, ওর গাড়িও পার্কিং লটেই ছিল। দেখলেন স্যার, আমি সত্যি কথা বলছি, আমি কোথাও বেরোইনি, আমি বাড়িতেই ছিলাম। স্যার চা? ওহ থ্যাংক ইউ। না না, থ্যাংক ইউ। আমাদের একটা আর্জেন্ট কাজ এসে গেছে, তো নেক্সট টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। সরি, আসলে ডিউটিতে আছি তো সেই জন্য। কিসের ডিউটি? ইনারা কারা ছিলেন? বলছি। কেউ একজন ইরাকে রবি হয়ে কল করেছিল। কে হতে পারে যে রবির বিষয়ে সবকিছু জানে? এমনকি ওই ইরাকেও কনভিন্স করে নিয়েছিল যে ওই রবি। আর যে লিঙ্কটা পাঠানো হয়েছিল ইরাকে, সেটা ফেক লিঙ্ক ছিল, একদম আসলেরই মতো। তাও ভোর 4:30-র সময়। আর সেই সময় লোকে গভীর ঘুমে থাকে, আর ও না বুঝে শুনে লিঙ্কের মধ্যে ক্লিক করে দেয়। আর যেই ইরা ওই লিঙ্কে ক্লিক করেছে, ওর সমস্ত ব্যাংক ডিটেলস হ্যাক হয়ে গেছিল, আর 3 কোটি টাকা হুশ উধাও। স্যার, যে এই ফাইন্যান্সিয়াল ফ্রড করেছে সেই ইরাকে সুইসাইড করতে বাধ্য করেছে। আইপিসি সেকশন 306, অ্যাবেটমেন্ট অফ সুইসাইড। কারেক্ট। কিন্তু এই রবি আর ইরার ব্যাপারে কেউ জানতে পারলো কি করে? রবি তো জয়পুরে থাকতো, 3 বছর আগে ওদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। আর ইরার বোনও বলল যে দুজনের মধ্যে এখনো কন্ট্যাক্ট আছে কিনা ও সেটা জানে না। অভিজিৎ যে এই রবির নামটা ইউজ করেছে, সে ভেতরের সব খবর জানতো। বস, এই ইরার যে মুভমেন্টগুলো, সেগুলোকে ট্র্যাক করতে হবে। হতে পারে কেউ কোথাও না কোথাও এদের দুজনকে একসঙ্গে দেখেছিল। আমাদের ঠিক সেই জায়গাটা খুঁজে বের করতে হবে যেখানে ইরা যেত। রবির সঙ্গে দেখাও হয়তো করেছে। সেখানে কেউ হয়তো রবির সঙ্গে ওর কানেকশনটা নোটিস করেছে আর তার সুযোগও নিয়েছে। কিন্তু স্যার, যদি ইরা রবির সাথে দেখা করতো তাহলে তো আমাকে নিশ্চয়ই বলতো। আসলে কি জানো আরমান, খারাপভাবে নিও না, কিন্তু আমার মনে হয় যে ইরা তোমার কাছে অনেক কিছু লুকিয়েছে। একটা কথা বলো, ইরার ডেইলি রুটিনটা আমাকে বলো। স্যার, ইরা সকাল 6টা থেকে 8টা পর্যন্ত জিম করতো। কোন জিমে? আর ওর শুটিং সেটের ব্যাপারটা কি? ব্রিজেশের বাড়ি থেকে। হতে পারে ইরার বিল্ডিং থেকে কেউ কিছু দেখেছে নিশ্চয়ই। এমন একটা জায়গা যেখানে ইরা রেগুলার যেত, কোনো অন্য রুটিনও ছিল যেখানে ও রবির সঙ্গে দেখা করতে পারতো। এখানেই মুম্বাইতে ওর কোনো আত্মীয়র বাড়ি? না স্যার, মুম্বাইতে ওর কোনো আত্মীয় থাকে না। কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে। কিছু একটা মিস করছি অভিজিৎ, কোনো ইনফরমেশন আমরা মিস করছি। আসলে ইরা সিক্রেট রাখার ব্যাপারে এক্সপার্ট ছিল, তো যেগুলো আমরা এখন পাচ্ছি না এগুলোও সিক্রেসি হতে পারে, যেটা ও কাউকে বলেনি। কিন্তু কি কি হতে পারে? স্যার, হ্যাঁ স্যার, ইরার ফোন থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার জানা গেছে। আগের মাসে 8 দিন ওর ফোন বিকেল 5:30 থেকে 7:30 অবধি সুইচ অফ ছিল। হ্যাঁ, 5:30 থেকে 7:30। কি করছিল, কোথায় যাচ্ছিল, এগুলোই আমাদের খুঁজে বের করতে হবে। স্যার এটাই তো প্রবলেম, জানতে পারবো না কারণ ওর ফোন অফ ছিল। তো ও নিশ্চয়ই কিছু লুকোচ্ছে স্যার। একটা উপায় আছে স্যার জানতে পারার। কি? স্যার, আজকাল যে গাড়িগুলো বেরিয়েছে তাতে ট্র্যাকিং ডিভাইস থাকে, জিপিএস সিস্টেম। তাহলে আমরা ওই ট্র্যাকিং ডিভাইস দিয়ে জানতে পারবো যে ইরা গাড়ি নিয়ে কোথায় কোথায় যেত। ইয়েস। এই দেখো, লাস্ট ফ্রিকোয়েন্ট রুট, বাড়ি, জিম, ফিল্ম সেট। আর এটা কি? ভায়োলেট হোটেল।
ভিজিটেড 8 টাইমস, 12, 14, 16, 19, 20, 22, 23, 24। এক্স্যাক্টলি সেই ডেটগুলোই যখন ও ফোন অফ করেছিল। আর তারপরেই টাকা গায়েব। এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না বস। চলো যাওয়া যাক ভায়োলেট হোটেল, দেখি এই ইরা কি লুকোচ্ছিল। এক্সকিউজ মি, মে আই হেল্প ইউ স্যার? আমরা সিআইডি থেকে একটা ইনফরমেশন চাই আমাদের অ্যাকচুয়ালি। আপনি এই ছবিটা একবার দেখুন। আচ্ছা, এই মেয়েটা আপনাদের হোটেলে আসে কি? হ্যাঁ স্যার, ইরা ম্যাম এখানে আসতেন, আর উনি যখনই আসতেন সবসময় ক্যাফেতে বসতেন। আচ্ছা ম্যাডাম এখানে একাই আসতেন না অন্য কেউ আসতো তার সঙ্গে? হ্যাঁ, উনি প্রত্যেকবার একটা লোকের সাথে আসতেন। লোকের সঙ্গে? হ্যাঁ স্যার, প্রত্যেকবারই উনি একই লোকের সাথে আসতেন। আচ্ছা ভালো করে দেখুন তো, এই লোকটাই কি সেই? এর সাথে আসতো? না স্যার, ইনি ছিলেন না। ওনার আইব্রোতে একটা মোল ছিল। আইব্রোজে মোল? আচ্ছা রবি নয় তো? এই লোকটা ছিল? হ্যাঁ স্যার, ইনিই ছিলেন। ও, তার মানে ইরা লুকিয়ে লুকিয়ে রবির সঙ্গে দেখা করতে আসতো এখানে। আর রবি এই কথাটা আমাদের বলেনি। যাই হোক, এবার বলবে। আরমান, একটা কথা বলো, ইরা তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতো সেটা তুমি জানতে না? না স্যার, ও আমাকে কখনো এই ব্যাপারে কিচ্ছু বলেনি। আমি কিচ্ছু জানি না স্যার। হয়তো রবির সঙ্গে আবারও সম্পর্কটা শুরু হচ্ছিল, আর ও বুঝতেই পারছিল না যে তোমাকে কি করে বলবে। স্যার, তুই আমার থেকে লুকিয়ে ওর সাথে দেখা করতিস? তোকে আমি ছাড়বো না। কি করছিস? ছাড়বো না তোকে, আমি দেখে রে। ছাড়বো না, ছাড়বো না তোকে, ছাড়বো না। আরে স্যার, স্যার আপনারা ওকে ধরুন না স্যার। ও আমার ফিয়ান্সের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতো স্যার। স্যার এতে আমার কিসের ভুল? স্যার ও মিথ্যে কথা বলছে, আমি এসব কিচ্ছু করিনি। সত্যি কথাটা বলো, ইরার সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? আমরা কোনো ডেটিং করছিলাম না স্যার, আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে জাস্ট আলোচনা করছিলাম। ইরা স্বপ্নের প্রজেক্ট ওটা। স্ক্রিপ্ট লেখার জন্য লুকিয়ে দেখা করার কি দরকার? অ্যাকচুয়ালি ইরা চাইছিল যে আমাদের দুজনের ব্যাপারে যাতে কেউ অন্যরকম কিছু না ভাবে। আরমান বা আমার ওয়াইফ, আমাদের দুজনকে নিয়ে কোনো রকম নাটক চাইছিল না ও। শুধু ক্যাফেতেই দেখা করতে নাকি অন্য কোথাও করতে? হ্যাঁ স্যার, ক্যাফেতেই দেখা করতাম, আর হার্ডলি মাত্র 2 ঘন্টার জন্য। তারপর ও নিজের বাড়ি চলে যেত। আমার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। অভিজিৎ দা, মনে হচ্ছে সত্যি কথা বলছে। হতে পারে যে ওই হোটেলে কেউ, কোনো স্টাফ বা কেউ ওদের দুজনকে একসঙ্গে দেখেছে। তখনই হয়তো ইরার সমস্ত রকম ডিটেলস সাথে রবির ডিটেলসও ক্যামেরার কাছে পৌঁছে দিয়েছে। এই জায়গাটা দেখো। একটা কাজ করি আমরা, খোঁজ নিয়ে দেখি হোটেলের কোন স্টাফ ইরাকে ফাঁসিয়েছিল। ম্যানেজার বাবু। ইয়েস স্যার। রিসেপশনিস্ট থেকে বেল বয় সবাইকে এখানে ডাকুন, সবার সঙ্গে কথা বলবো আমরা, তাড়াতাড়ি। কাম। ওয়েলে কোথায়? স্যার একজন ভ্যালে তো এখানেই আছে, রমেশ। আর মনোজ আজকে কাজে আসেনি স্যার। মনোজকে? মনোজ হলো আমাদের দ্বিতীয় ভ্যালে স্যার। কাল হঠাৎ করে কাজের মাঝখানে কাজ ছেড়ে চলে গেল, আর আজকে আসেনি। মনোজ মনে হচ্ছে টাকা আর ওয়েলে দুজন একই গাড়িতে গেছে। পঙ্কজ পুরবি, এই মনোজকে খোঁজো, ওর কাছেই উত্তর পাওয়া যাবে। স্যার, স্যার এই মনোজের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ও নিজের বাড়িতেও নেই, আর মোবাইল ফোনও সুইচ অফ আছে। স্যার ও তো ভোপালে থাকে, আমার মনে হয় ওখানেই কোথাও লুকিয়ে রয়েছে। স্যার আমি হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করেছি। ইরার 8টা ভিজিটের মধ্যে 6 বার মনোজই ওর গাড়ি পার্ক করে দিয়েছিল। তাহলে আর কোনো কথা নেই, এই মনোজই রবি আর ইরার ডিটেলস স্ক্যামারকে দিয়েছে। আর যখনই ও জানতে পেরেছে যে ইরা মারা গেছে, তখনই ও ভয় এখান থেকে পালিয়েছে। হ্যাঁ, কিন্তু পালিয়ে যাবে কোথায় আর কতদিন পালিয়ে বেড়াবে? একটা সময় তো ফোন অন করবেই। একটা কাজ করো পুরবি,
ওর ফোনটা ট্র্যাকিং এ ফেলো। যেই ও ফোন অন করবে ওর লোকেশন পেয়ে যাব, তখনই গিয়ে ধরবো। স্যার স্যার হ্যাঁ, স্যার মনোজের মোবাইল ট্রেস করা গেছে। ও ভোপালের সিনেমা হল থিয়েটারে অনলাইন পেমেন্ট করছে। পঙ্কজ ওখান থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে আসছে। এখানে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে আর ওখানে বসে মুভি দেখছে, টাকা উড়াচ্ছে। আজকাল থিয়েটারে ক্যাশ অ্যাকসেপ্ট করে না স্যার, আর এই অনলাইন পেমেন্ট হওয়ায় আমাদের অনেক লাভ হয়েছে। ঠিক। স্যার, হ্যাঁ, মনোজ একটা মেয়ের সঙ্গে একটা থিয়েটারের ক্যান্টিনে দেখা করেছিল। এই মেয়েটার ব্যাপারে খোঁজ নিতে হবে। একটা কাজ করি, এটা ওর হাতে একটা আই কার্ড ঝুলছে দেখছি, দেখি একটু জুম করো। সিডি নিউ সলিউশন, নিশ্চয়ই ভোপালের কোম্পানি। নাম হলো নেহা, নেহা এস। এক কাজ করো, ভোপাল গিয়ে খোঁজ নাও এই কোম্পানিটার ব্যাপারে, আর ওই মেয়েটার পুরো ডিটেলসটা নিয়ে এসো, কারণ ওই নেহাই আমাদের ওই মনোজের কাছে পৌঁছে দেবে। নেহা, তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ। কি মনোজ, ফোনটা কেন অফ করে রেখেছো ভাই? হ্যাঁ, আপনারা কারা? আমরা সিআইডি থেকে। স্যার, এটাই হলো সেই লোকেশন। এইখান থেকে সব স্ক্যাম হয় স্যার। নমস্কার স্যার। স্যার, আমি পেন হাউস সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে কথা বলছি। আপনার অ্যাকাউন্টে কিছু সাসপিশিয়াস অ্যাক্টিভিটি ডিটেক্ট হয়েছে। আপনার অ্যাকাউন্টটা সিকিউর করার জন্য আপনি একটু ইউপিআই পিনটা কনফার্ম করুন। চলো ব্যাস, হ্যাঁ স্যার। অনেক হয়েছে। হাত উপরে, চলো ভিতরে। মুখ বন্ধ, কেউ একটাও কথা বলবে না। চলো 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 বলছি, চলো ভেতরে, চলো এদিকে যাও। এই, দাঁড়াও, সবাই লাইনে দাঁড়াও, তাড়াতাড়ি। চলো ওদিকে। পেন ড্রাইভ কোথায় নিয়ে যাচ্ছ? দাও। এটাই তো আমাদের প্রমাণ। এই, কল লক ডিলিট করলেই তোর পাপ ধুয়ে যাবে না, বুঝেছিস? দোকান বন্ধ করো, এর পরের সেবা সিআইডি করবে। স্যার, আমরা তো এখানে শুধু ডেটা এন্ট্রি করি, আর কিছুই না। আচ্ছা, ডেটা এন্ট্রির জন্য এতগুলো স্মার্টফোন? হ্যাঁ, আর ওই ফেক পেমেন্ট লিংক, ওটা কি বিনা পয়সায় পাঠাতে তুমি? ইরা,
ইরা তো শুধু একটা টার্গেট ছিল। এরা সেই লোকগুলোকে ফাঁসায় যারা ডিজিটাল ওয়ার্ল্ডে নতুন, যারা বয়স্ক, একা থাকেন, অসহায়। প্রথমে এরা মিষ্টি মিষ্টি কথা বলে, আর্জেন্সি দেখায়, আর ব্যাংকের লোক বা পুলিশের লোক সেজে তাদের কাছে বিশ্বাস স্থাপন করে বিশ্বাসঘাতকতা করে। এরা স্মার্ট ছিল, কিন্তু ফোনের ওপারে যে ভয়েসটা ছিল সেই ভয়েসটাই ওর বিশ্বাস জিতে নেয়। আর এটা কোনো একজন লোকের কাজ না, এর পেছনে পুরো একটা দল আছে। আর যারা ধরা পড়েছে ওরা শুধুমাত্র প্রথম সারির লোক। স্যার, যেমন কল সেন্টার হয় সেরকমই এটা ক্রাইম সেন্টার। কিন্তু এইবার টাকার সঙ্গে সঙ্গে একটা নিরীহ প্রাণও চলে গেল। এরা সুইসাইড করলো। এরা হয়তো নিজের গিল্টেই এই স্টেপটা নিয়েছিল। যদিও পিন শেয়ার না করতো তাহলে এইসব হয়তো হতোই না। অ্যাওয়ারনেস, এডুকেশন আর ভিজিলেন্স, সচেতনতা, শিক্ষা আর সতর্কতা, এই তিনটেই শব্দই হলো আমাদের সুরক্ষার গ্যারেন্টি। আমাদের সবাইকে বলতে হবে যে কোনো অচেনা লোকের সাথে কোনো রকম ওটিপি শেয়ার যেন না করে, আর যে কোনো আননোন লিঙ্কে যেন ক্লিক না করে, আর কোনো প্রবলেম মনে হলে যেন সঙ্গে সঙ্গে রিপোর্ট করে। ইরার কেস তো ক্লোজ হলো, কিন্তু এরকম হাজার হাজার কেস হতে থাকবে যতক্ষণ না আমরা সাইবার ক্রাইমের প্যান্ডামিককে থামাতে পারছি। সিআইডি আইনের একটা অংশ, সাথে সমাজের রক্ষক। কিন্তু যতদিন না আমরা সবাই সাবধানতা অবলম্বন করছি ততদিন পর্যন্ত সাইবার ক্রিমিনালরা তাদের অপরাধ করে যাবে। সেই জন্য সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন।